এদিকে নির্বাচন না দেওয়াতে ডক্টর ইউনূসের উপর কেঁপেছে সবাই। রাজপথে হচ্ছে ভয়ঙ্কর মারপিট, সমন্বয়ক সার্জিস হাসনাতের উপরও প্রভাব পড়ে। তাহলে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও দেশ থেকে পালাতে হচ্ছে। কি রেডি তো? সবাই রেডি তো? কিসের জন্য রেডি হম? আরে ভাই, ইলেকশনের জন্য রেডি হবেন। আর কিসের জন্য রেডি হবেন? নিজেদেরকে তো প্রস্তুত করতে হবে নাকি? মাইক তো অনেক খাইছেন, গুম তো অনেক হইছেন, ঘর বাড়ি হারা হইছেন, আত্মীয় স্বজন হারা হইছেন, প্রিয়জন পরিবার হারা হইছেন, সবকিছুই তো হারা হইছেন। এখন তো রেডি হতে হবে রে ভাই। শরীরটাকে জুস মানে আগের জায়গায় ফিরে নিয়ে আসেন। রাজপথে নামতে হবে তো। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর বেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন, বাট এতটা খুশি হওয়ার কারণ নেই। ঘটনা কিন্তু সত্য। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটে যায়, ঘটনাটা কোনটা? এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে হয়, সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে সেই পুনর্বাসন করাইতে হবে। তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল। আওয়ামী লীগ এই যে খেলা শুরু করে দিল, ডক্টর ইউনূস সেই খেলা কিভাবে সামাল দিবে, বিএনপি জামাত সেই খেলা কিভাবে সামাল দিবে, সেটা তাদের। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি, যদি রেডি তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। বলতেছেন যে তুষার ভাই রেডি মানে কিসের জন্য রেডি হম? আরে ভাই, ইলেকশনের জন্য রেডি হবেন। আর কিসের জন্য রেডি হবেন? নিজেদেরকে তো প্রস্তুত করতে হবে নাকি? মাইক তো অনেক খাইছেন, গুম তো অনেক হইছেন, ঘর বাড়ি হারা হইছেন, আত্মীয় স্বজন হারা হইছেন, প্রিয়জন পরিবার হারা হইছেন, সবকিছুই তো হারা হইছেন। এখন তো রেডি হতে হবে রে ভাই। শরীরটাকে জুস মানে আগের জায়গায় ফিরে নিয়ে আসেন। মন মানসিকতাকে রেডি করেন, শক্ত করেন। রাজপথে নামতে হবে তো, ম্যান্ডেট কালেক্ট করতে হবে তো, হবে তো ভাই। অনেকে বলতেছেন যে তুষার ভাই সকাল সকাল কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ভাই, আমার মাথা খারাপ হয় নাই, একদম সুস্থ আছি। আপনারা ফার্স্টে যে ফুটেজটা দেখলেন, কি দেখলেন তো? এর আগে আমি কিন্তু এই ফুটেজটা দেখাইছি, অনেকেই ভুয়া ভুয়া বলছেন। আমি আবারও দেখালাম এদের উদ্দেশ্যে যে ভাই এটা ভুয়া খবর না ভাই, আমি ভুয়া খবর দেই না। ফেস টু ফেস কথা বলি, ফেস টু ফেস, ভুয়া কোনো খবর দেই না। যাই হোক, এখন আসল প্রশ্নে আসি। জাতিসংঘের সাথে আওয়ামী লীগের কোন একটা প্রতিনিধি আপনার বৈঠক করবে এবং সেই নেতার হাত ধরেই আওয়ামী লীগ রাজপথে থাকবে। মানে আপনার সমানভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে। মানে কি, ম্যান্ডেট কালেক্ট করতে পারবে। ইউনিয়ন, গ্রাম, অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা একটা কমিটি গঠন করে আপনার জাতিসংঘের সামনে তারা একটা বৈঠক করবে। এদের হাত ধরে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে, মানে সামনে নির্বাচন করতে পারবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচন করে, আমি এই লিস্টটা নাও এখন পর্যন্ত বলতে পারি, আওয়ামী লীগ নির্বাচন করবে আর আওয়ামী লীগ পাশও করবে। এর আরেকটা মজার বিষয় বলি, আমার মনে হয় যে সেনা প্রধান অনেক আগে হয়তোবা যাই না গেছে, সেটি হচ্ছে যে আপনার 17 জন সমন্বয়কের কূটনৈতিক পাসপোর্ট জব্দ করে, 17 জন সমন্বয়কের কূটনৈতিক পাসপোর্ট জব্দ করে কে? সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার।
যে এদেরকে দেশ ছাড়া করা দেওয়া যাবে না, এদেরকে দেশেই থাকতে হবে। জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকারই আসুক না কেন এদেরকে দেশেই থাকতে হবে। বুঝেন নাই ভাই? এটাই। এখন আসুন, আওয়ামী লীগের উপরে যে বা যারা নাকি এখন পর্যন্ত আপনারা অত্যাচার, মব জাস্টিস, দখলবাজিতা কিংবা আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা চলমান কিংবা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ভিডিওটা হালকাভাবে নিবেন না। এই ভিডিওটা হালকাভাবে নিবেন না। যে জায়গায় জাতিসংঘ আওয়ামী লীগের পুরো প্রতিনিধির সাথে মিটিং করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে, তার হাত ধরে আওয়ামী লীগ আপনার নির্বাচন করতে পারবে, বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারতেছেন আপনি? তার শরীরে কিংবা তার মাধ্যমে কিংবা যে কোনো কমিটি গঠন হবে, সেই কমিটির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, তার উপরে যদি চুল পরিমাণ আঘাত পড়ে, চুল পরিমাণ কি আঘাত পড়ে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে জাতিসংঘ। কি স্যাংশন খাবেন বুঝেন? বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না এবং কত বছর যে জেল খাবেন, মানে বলার বাইরে ভাই। হ্যাঁ, বলার বাইরে। তো বুঝতেছেনই তো মানে কি পরিমাণ ফ্রিডম আর কি পরিমাণ মানে কি বলবো ভাই, হ্যাডাপ নিয়ে মনে করেন চলবো। সরি আসলে, হ্যাঁ বুঝতেছেন? রাজপথে কি পরিমাণ হ্যাডাম লয়ে থাকবো, বুঝেন নাই? এটা আপনাদের জন্য বললাম। কারণ দেখেন ভাই, যারা নাকি ওইরা ঈশা জুইরা বসে না, এরা কখনো দীর্ঘস্থায়ী ভাবে থাকতে পারবে না। এরা চিরন্তন বাস্তব কথা ভাই, ইতিহাসের পাতায় লেখা আছে ভাই, অহরহ আছে, অহরহ। বুঝতে পারতেছেন? আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, আওয়ামী লীগ হচ্ছে 47 সালের একটা দল। এই দলটাকে আপনারা এইভাবে উপরে ফেলে দিবেন? আওয়ামী লীগ নির্বাচন নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ এটা, আওয়ামী লীগ সেটা। আরে বিএনপি তো গু খায় না, বিএনপি গু খায় না। বিএনপি এর জন্যই বলছে যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে দেখতে চাই। আরে শেখ হাসিনাও তো কোনোদিন বলে নাই যে বিএনপি কে আমরা নির্বাচন আসতে দিব না বা বিএনপি কে আমরা নিষেধাজ্ঞা করবো, কোনোদিন শেখ হাসিনাও বলে নাই। কারণ জানে যে এই দুটা দল হচ্ছে কি স্বাধীনতার দল। আরো যে আপনার দেশ বিরোধী আছে, জামাত শিবির, জামায়াত ইসলাম বা যে বা যারা আছে, এদেরকে সবসময় কি শেখ হাসিনা শক্ত হাতে মনে করেন প্রতিরোধ করতে, কারণ জানে এরা অতীত ভয়ঙ্কর, এরা অনেক ভয়ঙ্কর, এরা দেশের শত্রু, জাতির শত্রু। শেখ হাসিনা একটা জান্ত বিদায়, শেখ হাসিনা প্রতিনিয়ত কিংবা সব সময় এদের বিরুদ্ধে শক্তভাবে মনে করেন থাকতেন, শক্তভাবে থাকতেন। বুঝলেন নাই? বুঝতে হবে ব্রো, বুঝতে হবে। এখন আওয়ামী লীগের উপরে যারা নাকি অত্যাচার এখন পর্যন্ত চালাইতেছেন ভাই, এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের গলার পানি শুকাই গেছে। আশা করি, আই হোপ আপনাদের গলার পানি শুকাই গেছে। আপনাদের ওই হাতে কিংবা ওই বুকটার ভিতরে আর ওই সাহস থাকবে না বা হাতে অত জোর থাকবে না যে আওয়ামী লীগের উপর অত্যাচার কিংবা মারতে যাবেন। মনে রাখেন, মনে রাখেন, আওয়ামী লীগের আপনার ম্যান্ডেট বাংলাদেশে আপনারা যে পরিমাণ অত্যাচার চালাইছেন, এতে করে কি জানেন, আরো ভয়ঙ্কর রূপে বাইরে গেছে আওয়ামী লীগের ভোটের সংখ্যা, ভয়ঙ্কর রূপে বাইরে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায়। আপনি বুঝেন? বুঝেন আপনি? তাকে আপনি টাকা দিয়েও মনে করেন ভোট কিনতে পারবেন না। বুঝেন নাই? তাকে কি টাকা দিয়েও আপনি ভোট কিনতে পারবেন না, কারণ বাংলাদেশ সাধারণ মানুষ বুঝা গেছে যে আসলে মানে এই দেশে কাকে দরকার। সত্যি কথা, আপনারা বোঝাই ফেলাইছেন। অন্তত যদি যখন নাকি শেখ হাসিনা চলে গেল, তখন যদি আপনারা সবকিছু সঠিক ভাবে পরিচালনা করতে পারতেন, তাহলে দেখতেন আর শেখ হাসিনাকে হয়তো চাইতো না, এমনটা হলে হতে পারতো। কিন্তু আপনারা সেটা করেন নাই, মানে আপনারা নিজেদের পাই নিজেরাই কোড়াল মারছেন। আরেকটা কথা, আল্লাহ প্রতিটি মানুষকে বিপদ দেয় তার আশেপাশের মানুষকে চেনার জন্য এবং অনেক কিছুই আপনার বোঝার জন্য কিংবা চেনার জন্য। বুঝতে পারতেছেন? আল্লাহ বিপদ দেয় মানুষকে, সেটা রহমত স্বরূপ। বুঝেন নাই যে আল্লাহ অবশ্যই এর থেকেও উত্তম কিছু রাখছে। আন্দোলন দিয়ে যে নতুন বাংলাদেশের মানে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তো সেইখানে ভাষাটাই হবে স্বাভাবিকভাবে আন্দোলন। তো এই আন্দোলনে আসলে বাংলাদেশ এই মুহূর্তে বিরক্ত কোথাও না কোথাও। দেখেন, আন্দোলন করাটা একটা রাষ্ট্রীয় বা নাগরিক অধিকার, কিন্তু আন্দোলনের যে প্রসেসিংটা বা দা ওয়ে আমরা ডিল করছি, এই ওয়েটা কোথাও না কোথাও এখান থেকে বের হয়ে আসতে হবে, না হলে পুলিশ এমনই করবে। আমরা আজকে দেখেছি পুলিশ ইজ ব্যাক, আমি আমার থাম্বনেল টাইটেলে দিয়েছি। গতকালকে বলছিলাম যে পুলিশ আসলে কেমন জানি পোতায় যাচ্ছে বা পুলিশ তাদের মানবিক শক্তি, মানসিক শক্তি হারাই ফেলতেছে। তো ঠিক এর কয়েক ঘন্টা পরেই আমি এই নিউজটা আপলোড করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের মতোই ভূমিকা পালন করছে। আমি এখানে পুলিশ নিয়ে আজকে সমালোচনা করার সুযোগ নেই, কেননা পুলিশের দায়িত্বই হচ্ছে এটা।
আপনাকে ওয়ার্নিং দেবে, আপনাকে সিগন্যাল দেবে। বাট আপনি যদি মনে করেন এই এরা খুনি হাসিনার পুলিশ, তাহলে ভাই পুলিশ তাদের অকাত দেখাতে বাধ্য হবে, কারণ তাদের কাজই হচ্ছে নিরাপত্তা প্রদান করা। আর বিশেষ করে বাংলাদেশের হার্ট যে অংশটাকে আমরা ধরি, সচিবালয়, বাংলাদেশ এটা হার্ট। তো কথায় কথায় আপনারা সচিবালয়ে দৌড় দিয়া গিয়া গেট ভাঙতে যাবেন, সেখানে গিয়ে বিশৃঙ্খলা করবেন, ঢুইকা পড়বেন, তো স্বাভাবিকভাবে পুলিশ তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং এগুলো নিয়ে আজকে কিন্তু কেউ সমালোচনা করবে না। তবে আমরা যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আদিবাসী ছাত্র জনতার উপর যে হামলার ঘটনা ঘটছে, প্রথমত আমরা সেটার তীব্র নিন্দা জানাই, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তো সেই ঘটনার পরই ছাত্ররা একটা কর্মসূচি ঘোষণা করেছিল। তো আমি আবার বলি যে কর্মসূচি দেওয়াটা খুবই অথেন্টিক একটা কাজ, বাট আপনারা নির্দিষ্ট একটা জায়গা বেছে নেন। বাংলাদেশে এই মুহূর্তে যে হারে রাস্তাঘাট, অফিস, সচিবালয়, বিভিন্ন কি বলা যায় মন্ত্রীর বাসভবন অথবা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের যে ইস্যুগুলো আসে, তারা কিন্তু আমার আপনার মতন আমজনতা না। তাদের জীবনের গুরুত্ব আপনার আমার থেকে অনেক বেশি। আপনি গাড়ির তলে মরলে 20,000 50,000 পাবেন, বাট তাদের জন্য প্রয়োজনে 200 রাউন্ড গুলি কিন্তু হয়ে যাবে, তাই না? সো বুঝতেই হবে এই জায়গাগুলো একটা আলাদা জায়গা। হ্যাঁ, হয়তো আপনাদের মধ্যে থেকে নাহিদ গতকাল অটো চড়তো অথবা বাকিরা বাস চড়তো, কিন্তু আজকে যখন তারা পদে বসছে, তাদের পদটার খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্ষেত্রে তারা যে জায়গাগুলোতে বসছে, আপনাদের দাবি দাওয়া নিয়ে আপনারা কথা বলবেন, কিন্তু দৌড় দেওয়া সচিবালয়ে যাওয়া যাবে না, অথবা উপদেষ্টার বাসভবন ঘেরাও করা যাবে না, অথবা চাইলেই শাহবাগ ব্লক করে দিলাম, মতিঝিল ব্লক করে দিলাম। ভাই, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, আর এগুলোর কারণে ছাত্র জনতার এই যে খালি আন্দোলন, অভ্যুত্থান আন্দোলন, এগুলাতে মানুষ এখন অনেকটা বিরক্ত। এটা হচ্ছে বাস্তবতা। তার মানে কি আন্দোলন করব না, আমরা আমাদের দাবি দেওয়ার ভাষাটা তুলবো না? অবশ্যই তুলবো, কিন্তু সেইটার নির্দিষ্ট একটা জায়গা আমার মনে হয় সরকারের কাছ থেকে এটাকে নির্দিষ্ট করে দেওয়া উচিত। দেখেন, আমরা যেসব দেশে বসবাস করি, এই দেশেও আন্দোলন হয়। কথার কথা একটা স্টেডিয়ামকে তারা নির্দিষ্ট করে দিয়ে রাখছে যে আমি যে শহরে বসবাস করি, এই শহরে যে কোনো আন্দোলন, যে কোনো বিষয় নিয়ে যারা দ্বিমত পোষণ করবেন অথবা সরকারের উপর চাপ প্রয়োগ করবেন, তো এই দেশে জনগণ করে কি, তারা তাদের আন্দোলনটা নিয়ে ওই জায়গায় বসে, প্লে কার্ড বানায়, ফেস্টুন বানায়, সাংবাদিকরা ওইখানে যায়, পুলিশ ওই অঞ্চলটার নিরাপত্তা প্রদান করে, তারপর এটা গণমাধ্যমে আসে, মিডিয়াতে আসে, সরকার এটার উপর ভূমিকা রাখে। তবে আমাদের দেশে সরকার আবার এতটা ভদ্র না। আমাদের দেশে সরকারদের হয় কি, একদম গলা পর্যন্ত পাবলিক যখন চাপ দিয়ে না ধরে, তখন কিন্তু অধিকার আদায় হয় না। এই জিনিসটা আমাদের মধ্যেও ঢুকে গেছে। সো আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে সরকারের উচিত যে মানুষের যে দাবি দেওয়া, যে কোনো কিছু, এটা আদায়ের জন্য নির্দিষ্ট কিছু জায়গা সিলেক্টেড করে দেওয়া, যেন মানুষের ব্যক্তি জীবনের, যেমন এই যে অফিসে আপনি যাচ্ছেন, একজন অসুস্থ মানুষ যাচ্ছে, অথবা যার সাউন্ড পলিউশন হচ্ছে, এরকম জায়গাগুলোতে আমরা এই 50 জন, 100 জন, 200 জন নাইমা যাচ্ছি, রাস্তা ব্লক, ঘন্টার পর ঘন্টা। এখানে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসের ড্রাইভার বা উবারওয়ালা সবাই কিন্তু এখানে বিরক্ত, এমনকি অনেক ধরনের মানুষ ঝামেলা ফেস করতেছে। এখন পুলিশের আজকের যে ভূমিকা, এটা নিয়ে অনেকে বলছেন যে রাজধানীর শিক্ষা ভবনের সামনে পুলিশ যেভাবে মানে ঝাঁপাই পড়ছে, তো পুলিশ করবে কি? আপনি বুঝছেন, সাউন্ড গ্রেনেড মারছে, লাঠি চার্জ করছে, তারপরে হচ্ছে একটা দৃশ্য আমরা দেখছি, একটা মেয়েরও মারছে। এখন মাঝে মাঝে আমাদের মেয়েরা তো বাঘিনীর মতন ভূমিকায় চলে গেলে পুলিশ অনেক ধৈর্য ধরছে। আমি পুলিশ নিয়ে বরাবরই সমালোচনা করি, কিন্তু আজকের ঘটনায় আমার উপরে ছাত্ররা হয়তো রাগ হইতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রিম লেভেলে আমরাও চলে যাই। পুলিশও মানুষ, তাদের হাতে লাঠি আছে, পাওয়ার আছে, তাদের রাষ্ট্রীয় একটা ডিউটি আছে। সো একটা আছে যে আমরা একটা জায়গায় দাঁড়াইয়া শান্তভাবে আমরা একটা সমাবেশ করতেছি, পুলিশ এসে এখানে পিটানো শুরু করছে। আগে এটা ছিল, 5ই আগস্টের আগে দৃশ্য ছিল, কিন্তু এখন পুলিশ কখন লাঠিচার্জ করছে, কখন সাউন্ড গ্রেনেড ছড়ছে, যখন আপনারা একটা লেভেল ক্রস করে, লিমিট ক্রস করে সামনের দিকে যাচ্ছেন। সচিবালয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, সো তারা সেখানে লাঠিচার্জ করবে। আমি বরাবরই বলি আন্দোলনের পক্ষে, দাবি দেওয়ার পক্ষে, যে কোনো কিছু নিয়ে আমরা প্রতিবাদ করব, কথা বলবো, বাট দ্য ওয়ে আমরা চুজ করতেছি এটা থেকে বের হয়ে আসতে হবে। সরকারের উচিত একটা প্রজ্ঞাপন জারি করে বেশ কয়েকটা জায়গা গুরুত্বপূর্ণ প্রয়োজনে সিলেক্ট করে দিতে হবে, যে যার যত দাবি দেওয়া, যেই সংগঠন ওই দিন এখানে সিস্টেম করা, তোমরা ওইখানে যাও, কথা বলো, সাংবাদিকরা সবাই এখানে যাবে, ওইখান থেকে দাবি দেওয়া আওয়াজ উঠবে, গণমাধ্যম প্রিন্ট করবে, মিডিয়াতে চলে আসবে, সরকার এটা শুনে আমল নেবে। সরকারও এটা করা উচিত। আর যদি বিষয়টা আবার এমনও হইতে পারে, আমাদের দেশের সরকাররা অলওয়েজ সুবিধাবাদী হয়ে থাকেন, যে না ওইদিকে দিয়া পরে এরা তো বলতেছে ওইখানে দাবাইয়া, আমরা আর শোনার দরকার কি, আমাদের কি কোনো ডিস্টারবেন্স হচ্ছে কিনা, একদম গলা পর্যন্ত চিপ দিতে হবে। এখান থেকে সরকারকেও বের হয়ে আসতে হবে। ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করা অবশ্যই এটা উচিত না, কিন্তু ছাত্রছাত্রীদেরও মাথায় রাখতে হবে তার মধ্যে সেখানে একটা
বক্তব্য নিয়ে আমি দেখলাম অনেকেই আলোচনা করছেন সামাজিক মাধ্যমে। সেটা হলো তিনি নির্বাচনের সময়সীমা এক ধরনের বলার চেষ্টা করেছেন, সেটা জুলাই আগস্টের কথা। কেন উনি এটা বলছেন সেটা নিয়ে আলাপ করব, এবং আদতেই বিএনপি ঠিক ওই সময়ই নির্বাচন চাইছে কিনা সেটা নিয়ে কথা বলতে চাই। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি এমন এক সময় এই কথাটা বললেন যখন তার দুদিন আগেই ভারতের সেনাপ্রধান, খুবই আনইউজুয়ালি ভারতের সেনাপ্রধান এই ধরনের পলিটিক্যাল ইস্যুতে কথা বলে না, কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে একটা নির্বাচিত সরকার হবার পর। তার আগে আমি সেটা নিয়ে ভিডিও প্রসঙ্গে আমি তার আগে বিবিসি বাংলার একটা রিপোর্ট ধরে দেখিয়েছি, সেখানে বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার ভিনা সিকরি এবং শ্রীরাধ দত্ত, একটা ইউনিভার্সিটি টিচার এখন, তিনি উভয়ই বাংলাদেশের নির্বাচনের সাথে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন, এবং সেখানে আওয়ামী লীগ যাতে পার্টিসিপেট করতে পারে সেই আলাপটাও তারা সামনে এনেছেন। ফলে ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আজ এরকম কথা বলেছে, কেউ কেউ প্রশ্ন করার চেষ্টা করেছেন, আমি ফেসবুকে দেখলাম যে বিএনপি কি তবে ভারতের প্রেসক্রিপশনে চলছে? তাদের প্রেসক্রিপশন মেনেই বিএনপি নির্বাচনের সময়সীমা চাইছে? প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব, আমার টেকটা বলার চেষ্টা করব। যেখানে যে সংবাদ সম্মেলন হয়েছে আগে, সেখানে কি বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটা নিয়ে একটু কথা বলি। মির্জা সাহেব বলছেন, আমরা বারবার বলেছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি। তিনি আরো বলেন, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ 2026 সালের মাঝামাঝি সময়ে এ বিবেচনা বিএনপি স্থায়ী কমিটিতে গতকাল আলোচনা হয়েছে। আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে, আগামীকাল বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে, সুতরাং মনে হয় না আরো বিলম্বিত করার কোনো কারণ আছে। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে। এখানে আরো দুই একটা ব্যাপার এসছে, সেটা হলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। আমি মূল ইস্যুটাতে আসছি, তার আগে এটা নিয়েও দেখলাম যে বিএনপি মহাসচিব জবাব দিয়েছেন, কারণ অনেকেই এই আলাপ করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলার জন্য। এটা কোনোভাবেই তারা একসেপ্ট করবে না, খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন। মানে প্রশ্ন যেভাবে বলেছেন খুব কঠোর ভাষায়, সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। সো বিএনপি ইজ ভেরি টাফ অ্যাবাউট দ্যাট। আমরা খেয়াল করব জাতীয় নাগরিক কমিটির দিক থেকে প্রধানত এই ধরনের দাবি করা হয়েছে। নট অনলি দ্যাট, সিভিল সোসাইটির পক্ষ থেকে কেউ কেউ এই দাবি করছেন, বিএনপি এটাকে স্পষ্টত নাকচ করে দিয়েছেন। আজকে আলোচনার জায়গা না, কিন্তু আমি এই ব্যাপারে এই চিন্তাটা নিয়ে আমি সহসাই কথা বলবো যে আসলে আগে এই নির্বাচনটা, স্থানীয় সরকার নির্বাচনটা করা সম্ভব কিনা বা পুরোটা করা উচিত কিনা। আমি টিভি কয়েকটা টক শোতে অলরেডি বলে ফেলেছি, এটা একটু এক বাক্যে জানিয়ে রাখি যে পুরো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে সঠিক বলে মনে হয় না। কেন, সেটা নিয়ে পরে কথা বলবো। ঘোষণাপত্র নিয়ে তিনি কথা বলেছেন, তার কাছে একটা কপি এসছে মাহফুজ আলম উপদেষ্টা তার পক্ষ থেকে, কিন্তু মির্জা ফখরুল জানাচ্ছেন যে অনেকের সাথেই কথা বলতে হবে, এটা তো দ্রুত করা যাবে না। এবার আসি নির্বাচনের সময়সীমা নিয়ে। তারা জুলাই আগস্টে নির্বাচন হওয়া সম্ভব বলে বলছেন, কারণ প্রায় সব ঘটনা, প্রায় সব প্রস্তুতি হয়ে গেছে, এটাই হলো যুক্তি। এখন যে বললাম ভারতও তো একই ধরনের কথা বলছে, এখন সেটার সাথে মিলছে কিনা। আমি গতদিনই ভারতের সেনা প্রধানের বক্তব্যের সূত্র ধরে জানিয়েছি, ভারতের মতো একটা দেশের পক্ষে এটা খুবই স্বাভাবিক যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে। কারণ হলো এটা অর্থনীতির মতো, একজন ইনভেস্টর তার ইনভেস্টমেন্ট করেন স্টেবল সরকার দেখে। ডক্টর ইউনূসের সরকার তাদের ভাষ্য মতেই সর্বোচ্চ 1.5 বছর আছে। তো 1.5 বছরের একটা দেশের সরকারের সাথে সম্পর্ক কেমন তৈরি হবে সেটা খুব স্বাভাবিকভাবেই যেটা হয় যে দীর্ঘমেয়াদী হয় না। সুতরাং ভারত তার জায়গা থেকে নিশ্চয়ই মনে করছে যে একটা দীর্ঘমেয়াদী সরকার আসলে এই সম্পর্কটা তারা ওয়ার্কিং করে তোলার চেষ্টা করবেন। শুধু তাই না, আমি আমার টেক এটাও যে ডক্টর ইউনূসের সাথে ভারতের সম্পর্কটা, যেহেতু প্রাথমিক ঝড়ঝাপটা ডক্টর ইউনূসের উপর দিয়ে গেছে ভারতের এই সবকিছুর ফলে এই সম্পর্কটা বেশ খারাপ পর্যায়ে চলে গেছে। এর সাথে আসলে
সম্পর্ক পুনরুদ্ধার বা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে অনেক কম। এখন কেউ কেউ বলছেন ভারতের প্রেসক্রিপশন বিএনপি মানছে, মানে এটা সত্য যে ভারত যা চাইছে, ভারতের স্বার্থে চাইছে এবং বিএনপি স্বার্থে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি এই মাত্রই এরকম সময় নির্বাচন চাইছে? বিএনপি তো সরকার পতনের সাথে সাথে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, পরে 6 মাসের কথা বলেছেন। আমার মনে পড়ে প্রথম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তারপর জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন উনি ভারত থেকে ফিরে আসার পর 6 মাস। তারপর বিএনপি তার জায়গা থেকে সরে এসছে, যৌক্তিক সময় প্রয়োজনীয় সময় দেবে এসব বলেছেন, এখন আবার এই জায়গায় এসছেন। সো বিএনপি আগেই নির্বাচন দ্রুত চেয়েছে, বা এই যে নির্বাচন করে বিএনপি, কেউ এটাকেও খুব সমালোচনা করেন। মানে আমরা দূর থেকে যদি দেখার চেষ্টা করি যে দলটা নির্বাচন দিলে এখন ক্ষমতায় আসবে আর সেরকম পরিস্থিতি আছে, সেই দলটা নির্বাচন চাইবে না কেন আমরা যদি সেটা বলি? বরং তারা যে সময়টার কথা বলছেন সেটাও তারা অপেক্ষা করেছেন, কিন্তু তারা চাইবেন না কেন? নির্বাচন চাওয়াই তো তার কথা। মানে রাজনৈতিক দল এবং বিএনপির মতো একটা দল যেটা এত বড় জনসমর্থন আছে, সে ক্ষমতায় যেতে চাইবে, ক্ষমতায় যেয়ে সে তার পরিকল্পনা অনুযায়ী দেশ চালাতে চাইবে, একটা রাজনৈতিক দলের কাজই ওটা। তো সুতরাং অনেকে খুব অবাক হচ্ছে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, বিএনপির মাথা এত খারাপ হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন? আমি বিএনপির অনেক নেতাকেও আমার সাথে টকশোর ক্ষেত্রে দেখি যে তারা এই প্রশ্নটায় কিছুটা বিব্রত হন, তারা অনেক কিছু বলার চেষ্টা করেন। আমার মনে হয় বিএনপি বলা উচিত, হ্যাঁ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছি, কারণ আমরা দেশটাকে আমাদের মতো করে গড়ে তুলতে চাই, আমরা দেশটাকে গণতান্ত্রিকভাবে ফিরিয়ে নিয়ে যেতে চাই, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। সুতরাং তারা সেটা হতেই পারেন। এখন কেউ বলেন যে সংস্কারের কথা এসছে, এই সরকার বেশ কিছু সংস্কার করবে, সংস্কার করে তারা দেশটাকে বেশ ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে তারপর নির্বাচন দেবে ইত্যাদি ইত্যাদি। মানে এর মধ্যে একটা মূলগত সমস্যার জায়গা আছে, সেটা হলো সংস্কার বিএনপি ক্ষমতায় গেলে করবে না। তাই যদি হয় তাহলে কোন সংস্কারকে আদৌ টেকসই হবে? মানে এই যে অর্ডিন্যান্স করা যায়, যেহেতু এখন সংসদ নেই, আপনি আইন প্রণয়ন করতে পারছেন না, তাই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আপনি আইনের সমমর্যাদায় এটা হয়, আপনি কাজ করতে পারেন। সংবিধান তাকে সংশোধন করার স্কোপই নেই। তো তা যদি হয়ে থাকে, আপনি অর্ডিন্যান্স দিয়ে এটা সেটা নানান কিছু করলেন, কোনো একদিন নির্বাচন তো হবে, 1.5 বছর 2 বছর 3 বছর যাই বলে না কেন তাত্ত্বিকভাবে। তখন বিএনপি যদি ক্ষমতায় আসে, সেই অর্ডিন্যান্স গুলো তখন পরবর্তী যে নতুন সংসদ হবে সেটা দিয়ে এটাকে পাশ করে ফেলতে হবে। যদি সব বাতিল করে দেয় কি লাভ হবে? তাহলে এই যে আমরা সংস্কার বলছি, তাত্ত্বিকভাবে বলছি, অতি চমৎকার সংস্কারও যদি সব বাতিল করে দেয় তাহলে কি এটা টেকসই হবে? এটার উদাহরণ আছে। 11 সময় 150 মতো অর্ডিন্যান্স হয়েছিল, কার্যকর হয়েছিল মাত্র 50টাকে আইনে পরিণত করেছিল আওয়ামী লীগ, বাকি 2/3 ফেলে দিয়েছিল 100টা। 50টা হুবহু হয় না, এর মধ্যে নানান রকম পরিবর্তন এনে সেটা করা হয়েছে। তো তা যদি হয়ে থাকে তাহলে ঘাট ধরে জোর করে সংস্কার হতেই হবে, কথাটা কেন বলা হচ্ছে? সুতরাং এই যে অপেক্ষা করা, তর সয় না, এসব আলাপগুলো আমার কাছে মনে হয় না সঠিক। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ভারতের সাথে মিলে যাওয়া নিয়ে কথা বলছি। আসলে আমরা এইভাবে যদি প্রশ্ন করি যে বিএনপি ভারতের কাছ থেকে কি পাবে আসলে নির্বাচন নিয়ে, মানে এই এক অদ্ভুত এবং উদ্ভট কথা। আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম যে বিএনপি ভারতের সাথে যোগসাজশ করছে, ভারত যে প্রেসক্রিপশন দিচ্ছে সেই প্রেসক্রিপশন মানছে। এমনকি অনেকে এটাও বলছেন ভারত যেহেতু আওয়ামী লীগকে ইনক্লুসিভ ইলেকশন করার কথা বলছে, বিএনপিও তাই বলছে। যদিও বিএনপি তার প্রথম দিকে আমার মনে পড়ে বিএনপি বলেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক, তারা চায়, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না, এই ধরনের আলাপ করেছেন। পরে সেই জায়গা থেকে সরে এসে তারা এভাবে বলেছেন যে জনগণ যা চায় সেটাই হবে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি খুব এক্সপ্রেসলি অ্যান্ড স্ট্রংলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে, বিএনপি এখনো পর্যন্ত অন্তত শক্তভাবে নিষিদ্ধ করার কথা বলছে না। সো এটাকেও কেউ একত্র করছেন যে ভারত যা চায় আওয়ামী লীগও, মানে বিএনপিও তা চাইছে। সো সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে চলছে। আমি এখন যদি এই প্রশ্ন করি, ভারতের প্রেসক্রিপশনে চলে ভারতের সাথে বন্ধুত্ব কোট আনকোট করে বিএনপি আসলে কি অর্জন করবে? মানে ভারত কি ডক্টর ইউনূস সরকারকে চাপ দিয়ে দ্রুত একটা নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায়, মানে নির্বাচন করালে বিএনপি ক্ষমতায় যাবে, ওই শেখ হাসিনা আমাকে জোর করে ক্ষমতায় পাঠাতে হবে না, সো ওই ক্ষমতা কি ভারতের আছে? ডক্টর ইউনূস ভারতের চাপ খেয়ে নির্বাচন দিয়ে দেবে, আমরা কি তাই মনে করি? কোনোভাবে মনে করি এই ভারত শেখ হাসিনার পতনের সাথে তার প্রায় সব গুরুত্ব এখানে হারিয়েছে, প্রভাব হারিয়েছে। এই সরকারের উপরে তো প্রভাব প্রায় শূন্যের কোঠায়।
সরকার তার কিছু ওয়ার্কিং রিলেশনশিপ ডেভেলপ করতে চায়, কিন্তু এই সরকার যথেষ্ট কঠোরভাবে ভারতের আধিপত্যবাদের বিরোধী। সো ভারত বললেই নির্বাচন দিয়ে দেবে এবং ভারতের সেই চাপ দেওয়ার সক্ষমতা আছে। সুতরাং বিএনপি তাহলে কেন ভারতের কথা শুনতে যাবে? বরং বিএনপি ভারতের কথা শুনছে, ভারতের সাথে ট্যাগড হচ্ছে, এটা বিএনপির রাজনীতির জন্য ভীষণ ক্ষতিকর। বিএনপির মতো এত পুরনো বড় একটা রাজনৈতিক দলের এটা না বোঝার কি কোনো কারণ আছে? আমি মনে করি না কোনো কারণ আছে। তাহলে কি অর্জন করতে চাইছে বিএনপি ভারতের প্রেসক্রিপশনে চলে? আমি জানি না, মানে যারা এই দাবি করছেন তারা আসলে কি যুক্তিতে এটা বলছেন। একটা এই মুহূর্তে অন্তত, এই মুহূর্তে এবং আরো সামনে বেশ কিছু সময় ভারত কোনো একদিন আবার বাংলাদেশে তার শক্তি নিয়ে ফিরে আসতে পারবে না তা বলছি না, কিন্তু এই মুহূর্তে তো তার ক্ষমতা নেই। আগামী 1-2-3 বছরে ভারতের কিছু হবে না। এবং ভারত যেসব উদ্ভট পাগলামি করছে, হাস্যকর পাগলামি করছে, সেগুলো করলে বাংলাদেশে তার গ্রাউন্ড আরো বেশি হারাতে পারে, বাংলাদেশের মানুষ আরো বেশি ভারত বিরোধী এবং বিদ্বেষী হয়ে উঠতে পারে। সো ভারতের সাথে ট্যাগড হয়ে বিএনপির কি কোনো অর্জন হবে? হতে পারতো। ওই যে বললাম যে বিএনপি ট্যাগড হয়ে সমালোচনা হলেও ভারতের বিরাট লেভারেজ আছে ডক্টর ইউনূসের উপরে। ফোন করে মোদি ডক্টর ইউনূসকে বললেই ডক্টর ইউনূস সুর করে নির্বাচন দিয়ে দেবে। অথচ ভারত যাই করে ডক্টর ইউনূস সরকার তার প্রতিবাদ করছে কঠোরভাবে। ভারত খুবই অস্বস্তিতে আছে এটা নিয়ে। তো তাহলে ভারতের সাথে কিসের ডিল? আর বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে জনগণের ভোটে, ভারতকে এত পুছে চলা লাগবে না তাকে। জনগণই তার শক্তি আছে। শেখ হাসিনা ভারতের কৃতদাসী হয়েছিলেন কারণ উনি নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিলেন, ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিলেন। বিএনপি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ করবে, এটা করতে হবে, এটা আমরাও চাই, দুই পক্ষের জন্য এটা দরকারি। ভারতের স্লেভারি করতে হবে না। তো তাহলে ভারতের সাথে বিএনপি অ্যালাইন্ড হতে হবে কেন? আমার এই নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন, বাট এতটা খুশি হওয়ার কারণ নেই। ঘটনা কিন্তু সত্য। আমি আউলাঝোলা থাম্বনেল বা টাইটেল ক্যাপশন ক্রিয়েট করে নাই। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটে যায়, ঘটনাটা কোনটা? আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যে ঘোষণাপত্র, এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মত দিয়েছে। তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তাড়াহুড়া না, আস্তে ধীরে সবার যে মতগুলো, রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সবকিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমায়েশ দিয়েছেন, মানে যে ঘোষণাপত্র খসড়া একটা পত্র আসছে, তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি করতে পারবে, আইন কতদূর কি করতে পারবে? আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে, তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে, কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না। আর করলেও এটা থাকবে না। জামাতে পারছে, পারে নাই। এখন কেন এতগুলা কথা বলতেছি? হাসনাত আব্দুল্লাহ বলছে দেশে হয়তো আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব। আপনি বুঝছেন? দুইটা না, একটা অপশন থাকতে হবে। যদি বাংলাদেশের সমন্বয়করা থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকতে পারবে না, আর যদি আওয়ামী লীগ থাকে তাহলে সমন্বয়করা থাকবে না, বিদেশে চলে যাবে। তো এই ধরনের বক্তব্য যদি এটা ধরেন জবান হইয়া থাকে, যে জবান দিলাম, কথা দিলাম, তো তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। বলে ভাই আপনি কেমনে জানেন? আওয়ামী লীগ তো নিষিদ্ধ হইতে পারে না। অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে, পারসেপশন থেকে আমরা যতটুকু বুঝি, আওয়ামী লীগের যারা অপরাধী আছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হইতে পারে, তারা রাজনীতি থেকে বিতাড়িত হইতে পারে। কিন্তু আওয়ামী লীগ তো আর শেখ পরিবার থেকে, যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এটা পরিবার তান্ত্রিক রাজনীতি আছে, কিন্তু ধরেন তাদের বাহিরে কি আওয়ামী লীগ থাকবে না এরকম কোনো বক্তব্য আছে? না। অ্যাজ এ পলিটিক্যাল দল, গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক পার্টি হিসাবে আওয়ামী লীগের থাকার সুযোগ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শক্তিশালী প্রধান, যে আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি বিএনপির অবস্থান বলেন, জামাতের অবস্থান বলেন, আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া, এটার পক্ষে কিন্তু কেউই অবস্থান নিচ্ছে না এবং কি নেবেও না। জেনারেল শাখাওয়াত সাহেব
শাখা জেনারেল কিনা যেন ভুলে গেছি নামটা, তো তিনিও কিন্তু একটা বক্তব্য দেওয়ার পর তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদটা হারাইছেন। সো এখানে সার্কামস্টেন্সেস যেগুলো আসছে সেখান থেকে আওয়ামী লীগের অনেক নেতা, শেখ হাসিনার বিচার হতে পারে, শামীম ওসমানের বিচার হইতে পারে, তাদের অনেক কিছু হইতে পারে, বাট টোটালি আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিমুগ্ধ করা বা মানে নিষিদ্ধ করে দেওয়া, এইটা আসলে আমার মনে হয় না যে এত সহজে হবে। তো কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত বলছিলেন এই বাংলাদেশ হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। যদি তারা বলতো যে শেখ হাসিনা থাকবে, না হয় আমরা থাকবো, তাও আমরা বুঝতাম যে অমুক অমুক নেতারা থাকবে, বা সর্বশেষ সরকারে যারা এমপি হয়েছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে যারা বৈশা এখানে অন্যায় অপরাধ করছেন, এরকম কিন্তু বলা নাই। বলছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো কয়েকজন মানুষ না, এটা একটা দল। এদেশে এখনো আপনি ধরেন যতই মনে মনে ঘৃণা আওয়ামী লীগের প্রতি, তারপর আপনি দেখবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিরঙ্কুশ একটা জনসমর্থন আপনি 30 to 40% পাবেন। 30 to 40। এরা প্রকাশ্যে নাই, সামনে এসে কথা বলবে না, কারণ পরিস্থিতিটা তাদের জন্য এখন জামাতের মতন হয়ে গেছে। একসময় মনে হয়েছে দেশে জামাত নাই, কিন্তু আসলে কি তাই? প্রতিদিন জামাত বৃদ্ধি পাইছে। তারা মেটিকুলাস প্ল্যান করছে রাজনীতিতে কিভাবে কামব্যাক করা যায়, তাই না? তো এটা আসলে অসম্ভব। এমনকি এখানে আরেকটা ওয়ার্নিং দেওয়া হয়েছে মোটামুটি বিএনপিকে, যে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। তো গতকালকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হাসনাত। তো হাসনাত কি কোনো আলেম? এই যে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, সেখানে একটা আলেম ওলামাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হাসনাত আব্দুল্লাহ হয়ে যায়। এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু বের হইতে হবে। এখানে একজন বুজুর্গানে ব্যক্তি, আপনারা তো দেখলেন। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কিন্তু আপনাদের অবশ্যই বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।